যে ঘটনা তারাতলায় ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। বহু মানুষের প্রাণ গিয়েছে এবং যে পদ্ধতিতে গোটা জিনিসটা হচ্ছিল সেটা নিয়ে একাধিক অভিযোগ ইতিমধ্যেই এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে স্টেটমেন্ট দিয়েছেন তাকে সমর্থন করছি এবং এই তদন্তে তিনি যাদের যাদের নাম বলেছেন যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। মুখ্যমন্ত্রী এই ভয়ঙ্কর ঘটনার জন্য এত মানুষের প্রাণ গেছে, সেখানে যদি কোনো বেআইনি বা বিপজ্জনক নির্মাণ বা অবৈধ প্ল্যান এই ধরনের অভিযোগ যেগুলো উঠছে, আমরা তো জানি না সেটা সত্যি অভিযোগ ঠিক কি ঠিক নয়, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্বের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছেন আমরা তাঁর স্টেটমেন্টটাকেই মান্যতা দিয়ে আমাদের বিবেচনা রাখব। ফলে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছু সেই জায়গায় হয়ে থাকে তাদের প্রত্যেকে আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক, আর যদি দায় না থাকে তাহলে বিধানসভায় তার নাম তুলে শুধু রাজনৈতিক স্টেটমেন্ট তো ঠিক নয়। তো মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রাক্তন মেয়রের সই করা কাগজ তুলে দেখিয়েছেন বা প্ল্যান, এবার তার দুটো দিক থাকে। একটা হচ্ছে মেয়রকে অনেক কিছু সই করতে হয়, প্রত্যেকটা জায়গা তার নিজে দেখে নেওয়া সম্ভব নয়, এটা একটা তাদের যুক্তি হতে পারে। আবার দু নম্বর হতে পারে যে এত বড় ঘটনা ঘটেছে তার নৈতিক দায় নইলে মুখ্যমন্ত্রী দেখালেন কেন। তো মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তো তখন সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। এটাই আগের দিন বলেছিলাম যে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে যারা ধোয়া তুলসী পাতা সাহায্যে অন্যদিকে গিয়ে বসে তাদের কিন্তু প্রোটেকশন দিলে হবে না। আপনি যখন অভিযোগের আকারে আপনি কাগজটা দেখিয়েছেন তাহলে অ্যারেস্টও আপনাকে করতে হবে, আর যদি অভিযোগ না থাকে তাহলে আপনি সেই কাগজটা দেখালেন কেন। যদি সইয়ের মধ্যে কোনো প্রশ্ন না থাকে তাহলে সেটা টানা উচিত হয়নি। একজন লোক পদাধিকারী, তাকে 10টা সই করতে হয়, প্রত্যেকটা তো নিজেকে ইন্সপেকশন করে করা সম্ভব নয়। তা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখিয়েছেন আপনারা সবাই দেখেছেন, অভিযোগের আকারেই তো দেখিয়েছেন, তো তাহলে অ্যারেস্ট হবে না কেন? তার কারণ তথাকথিত নতুন তৃণমূলে গেছেন, বালিশচাটা তৃণমূলে গেছেন বলে, বালিশচাটা তৃণমূলের সহসভাপতি, বালিশচাটা 7 খুন মাপ, বালিশচাটা তৃণমূল মুখ্যমন্ত্রী দেখাবেন, অভিযোগ করবেন, কিন্তু তাদের গ্রেপ্তার করা হবে না। তো ফলে অভিযোগের আকারে যদি থাকে তাহলে এগুলো হচ্ছে অন্যদিকে। মুখ্যমন্ত্রী একবার একজনের নাম করে বললেন 80টা বেআইনি নির্মাণ, ওই গ্রেপ্তার দেখতে পাচ্ছি না, তো উল্টে চলে গেল বালিশচাটা তৃণমূলে। একবার বললেন সই করেছেন, দেখুন কার সই, তিনি বালিশচাটা তৃণমূলে। ফলে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে মুখ দিয়ে যাদের যাদের নামে অভিযোগ বেরোচ্ছে সেগুলো তো সব বালিশচাটা তৃণমূলে চলে যাচ্ছে এবং সেখানে কোনো পুলিশ অ্যাকশন হচ্ছে না। যার নামে 80টা বেআইনি, 80খানা বেআইনি নির্মাণের অভিযোগ, সে বালিশচাটা তৃণমূলের পদে চলে যাচ্ছে বলে তার পুলিশ হবে না, অ্যারেস্ট হবে না? আর একটা পাতি পাড়ার ছেলে কোথায় গিয়ে সে অ্যারেস্ট হবে? এত বড় একটা ভেঙে পড়লো, এত লোকের মৃত্যু, যেগুলো নিচু তলার নিচু স্তরের তারা একটা, তাদের 2-3 জন অ্যারেস্ট হয়ে গেল। আর বড় মাপের নেতা যার সই দেখা যাচ্ছে সেই নথিতে, তিনি দোষী না নির্দোষ আমি জানি না, আমাদের জানার কথা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী দেখিয়েছেন অভিযোগের আঙ্গিকে দেখিয়েছেন বিষয়টা, এই দেখুন কে করেছে, তো তাহলে তাকেও অ্যারেস্ট করা উচিত। তাহলে বালিশচাটা তৃণমূলে গেছে বলে কি অ্যারেস্ট হবে না নাকি? এইটা তো প্রথম দিনে আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনারা সবাই দেখেছেন যে যদি কড়া করতে হয় সকলের জন্য কড়া হবে,
বালিশ ছাড়া তৃণমূলে যারা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি ছাড় হয়ে যাবে আইনের, কি করে হবে সেটা? কিন্তু ওনাদের একটা প্রশ্ন তো আসছে, যিনি কলকাতার মহানগরী হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন, মেয়রের চেয়ারে বসেছেন, তিনি কি এখন এই রূপটা হলে পার পেতে পারেন যে আমি শুধু সই করেছি, সাদা কাগজে সই করাতে গেলে তিনি সই করতেন? এতগুলো মানুষ না, এর দুটো দিক আছে, এর দুটো দিক। সেখানে কি তিনি তার দায় এড়াতে পারেন? দেখুন, এত বড় ঘটনা দায় হয়তো এড়াতে পারেন না, কিন্তু আবার এটাও আমাদের বক্তব্য যে দেখতে হবে তিনি বিষয়টা, দেখুন, একেবারে না জেনে সই করা বা একটা রুটিন ফাইল আস্তে আস্তে সই করা এক জিনিস, আর বিষয়টা তাকে পাঠানো হয়েছে কোনো সুপারিশে সই করা, দুটো আলাদা জিনিস। এবার একজন পদাধিকারীকে অনেক রকম সই করতে হয়, ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো ফাইল আছে, প্রত্যেকটার গোড়ায় গিয়ে পৌঁছে নিজে পরীক্ষা করা কারোর পক্ষে সম্ভব হয় না বা হওয়া কঠিন, সেখান থেকে বলে যেতে পারে। আমি ডিফেন্ড করতে যাচ্ছি না, এর মানে যেন না হয় যে প্রাক্তন মেয়রের পাশে দাঁড়ালেন কুণাল, একদম তা নয়। আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তখন তো তিনি অভিযোগের আকারে দেখিয়েছেন, এবং সেই তারপরের লাইনটা কি ছিল, সই করেছেন কে দেখুন, প্রাক্তন মেয়র, কাউকে ছাড়বো না, এই শব্দটা বলেছেন। ফলে প্রথম লাইনটা বলেছেন সই, দ্বিতীয় লাইনটা বলেছেন ছাড়বো না। যদি না ছেড়ে থাকেন এখনো অ্যারেস্ট নয় কেন? অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। বালিশ ছাড়া তৃণমূলে নাম লিখিয়েছেন বলে অ্যারেস্ট হবে না, তদন্ত থেকে বেরিয়ে যাবে, কি করে হবে? আর যারা অধিকাংশ বালিশ ছাড়া তৃণমূলে যাচ্ছেন তাদের কয়েকজনের কথা আমি বলছি না, আমি সকলকে বলছি না, তারা তো এইসব পাপ করে গোটা বোঝা নিয়ে বাঁচার জন্যই তো যাচ্ছেন। ওরা তো বলছে যে আমাদের সঙ্গে আসুন, শুভেন্দু অধিকারী সরকার ব্যবস্থা নেবেন। এইটা তো হুইসপারিং ক্যাম্পেন তো এটাই চলছে। আর আমি তো এইটাই মুখ্যমন্ত্রীকে আগের দিন বলেছিলাম যে দেখবেন যেন বালিশ ছাড়া তৃণমূলে যাওয়ার জন্য বা তৃণমূল থেকে যারা দূরত্ব বাড়াতে চাইছে তারা বেঁচে যাবে, এটা যেন না হয়। আরেকটা নাম হচ্ছে কালীচরণ, যার নাকি এতটাই প্রভাব, যার রিক্রুটমেন্ট ক্যাম্পাস থেকে, তার যে এত, আমি আবার বলি, আমি এইসবের মধ্যে ঢুকছি না, ক্যামার্কশিট বা ইত্যাদি। আমি এইটুকু জানি, এই তথাকথিত কালী বলে যার কথা বলা হচ্ছে তাকে অপসারণের জন্য একসময় ক্যামার্কশিট থেকে নির্দেশ এসেছিল, এবং সেই নির্দেশটা মানে কালী কখনোই ক্যামার্কশিটের নয়, কালী পুরসভা, ঠিক আছে? এখন ফলে ওখানে ওই তথ্যগত বিভ্রান্তির অবকাশ আছে। আমি ক্যামার্কশিটের ডিটেলে ঢুকছি না, ক্যামার্কশিট কিন্তু কালীকে কোনো অবস্থায় সমর্থন করে না। আরেকটা কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বললেন যে সমস্ত দপ্তরের দুর্নীতি যা যা হয়েছে স্বাগত জানাচ্ছি, একদম স্বাগত জানাচ্ছি। অর্থমন্ত্রী যেটা বলছেন, বিভিন্ন দপ্তরের যদি দুর্নীতি অসঙ্গতি থাকে সেগুলো শ্বেতপত্র হিসেবে সামনে আসবে, স্বাগত জানাচ্ছি। কিন্তু সেখানে দেখতে হবে ওটা প্রকাশের পর যে ওটা তার ভিত্তি কতটা আছে। একটা গেলাসের অর্ধেক গেলাসে জল আছে, এবার অর্ধেক গেলাসে জল আছে না অর্ধেক গেলাস ফাঁকা, কিভাবে ওনারা দেখাবেন, কোন তথ্যের ভিত্তিতে দেখাবেন, সেগুলো আমরা অপেক্ষা করব। কিন্তু সেক্ষেত্রে আবার দেখতে হবে যে বালিশ ছাড়া তৃণমূলে যে প্রাক্তন মন্ত্রীরা চলে গেছেন তাদের দপ্তরগুলো, তাদের শ্বেতপত্রটাও যেন ঠিকঠাকভাবে থাকে। তাদের শ্বেতপত্র এমন শ্বেতপত্র হলো পুরো সাদা পাতা, কিছু লেখা নেই, ওরকম শ্বেতপত্র যেন না হয়। বালিশ ছাড়া তৃণমূলে চলে গেছে প্রাক্তন মন্ত্রী, সুতরাং তার দপ্তরের শ্বেতপত্র পুরো সেট, হোয়াইট পেপার, মানে হোয়াইট, তাতে কোনো ছাপা কিছু নেই অভিযোগ, সেরকম যেন না। কালীর সঙ্গে আমার সবিস্তার কোনো আলাপ নেই, আচমকা দেখা হলেও চিনতে পারবো না। তিনি কার্যত এক্সিকিউটিভ মেয়র পোস্টে কাজ করতেন বলে শুনেছি, সেই পদ সংবিধানে আছে কিনা জানি না, কিন্তু তিনি হর্তাকর্তা বিধাতা ছিলেন। কাউন্সিলররা তাকে ভয় পেত এবং তাকে যথেষ্ট তৈলমর্দন করে চলত। এখন মুখ্যমন্ত্রী বলেছেন কালীকে ধরলেই সব বেরিয়ে যাবে, বা কালীকে জিজ্ঞেস করলে বেরিয়ে যাবে। তো জিজ্ঞেস করলে কেন, এখনো কালী অ্যারেস্ট হয়নি কেন? আর কান টানলে মাথা আসবে। আপনি কুল ইয়ার, হেড উইল কাম, তাতে চলুন। আপনি মুখে শুধু বলছেন কেন, কুল ইয়ার, হেড উইল কাম, কান টানলে মাথা
চিরকাল সেই বড়রা শুধু রাজনীতিতে আমি একটু চমকে দিলাম, তাহলে তুমি ভিতর তৃণমূলে থাকো, ওই বালিশচাটা বোকা ছেলে খারাপ ছেলে তৃণমূলে থাকো, সেগুলো যেন মানে সেই করে শুধু চাপের রাজনীতির জন্য যেন নথি ব্যবহার করা না হয়। অ্যারেস্ট করলে যদি দোষ করে থাকে অ্যারেস্ট করুন, কালী শুদ্ধ অ্যারেস্ট করুন, কালীর মালিক সহ অ্যারেস্ট করুন, কিন্তু রাজনীতির জন্য তাদের বদনাম করে ব্যবহার করবেন না। দাদা ব্যক্তি হিসেবে বিধানসভা করিডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছু কথা বলেছেন। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছিলেন তারপরে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। ফলে আমার একটা বিষয় মনে হয়েছিল, আমি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওখানে দেখা হয়, আমি যখন উনিও বেরিয়ে যাচ্ছেন আমিও বেরিয়ে আসি, কথা হয়। আমি শুধু অনুরোধ করেছি যে এই বাড়ি ভেঙে পড়ার পর এই প্ল্যানগুলো অডিট করার জন্য আপাতত কাজ বন্ধের যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কলকাতা শহর থেকে শহরতলি যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পুরোটা সমর্থন করছি, কিন্তু প্রচুর গরিব মানুষ যারা নির্মাণ শ্রমিক, তারা হয়তো এক একটা সাইডে দূরের বাড়ির থেকে এসে তারা কাজ করছে। এতগুলো লোক কিন্তু তারা কার্যত দিন আনে দিন খায়, দৈনিক মজুরিতে কাজ করে, মেটেরিয়াল সাপ্লাই, এবং যারা ওই বিভিন্ন জিনিস সরবরাহ করেন তাদের শ্রমিকরাও আছেন। ফলে এখানে একটা বিরাট তাদের আর্থিক সমস্যা তৈরি হবে। মানে তারা তো থাকছেন, এটা কি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা শোনেন এবং তিনি কিছু বিষয় ব্যবস্থা নিচ্ছেন বলে আমাকে জানান। কিন্তু যেহেতু ওটা তিনি আমাকে জানিয়েছেন বা তিনি এখনো সেটা অফিসিয়ালি কি করেছেন আমি জানি না, তাই উনি যে স্টেপগুলোর কথা বলেছেন আমি সেটা বলছি না। কিন্তু আমি ওনার কাছে অত্যন্ত সদুত্তর পেয়েছি যে আপনি যেটা বন্ধ করছেন 100 বার করুন, প্ল্যান অডিট হোক, দুর্নীতি থাকলে আটকে দিন, বাট একেবারে গরিব লোকগুলো, মানে কলকাতা থেকে কলকাতা ঘিরে এত নির্মাণ, কতগুলো কর্মসংস্থান, আর কর্মসংস্থানে যারা তারা কিন্তু অত্যন্ত অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ শ্রমিক, গরিব মানুষ, মেনলি কমার্শিয়াল, মেনলি কলকাতার উপর মেনলি কমার্শিয়াল, কলকাতার উপর মেনলি সব কমার্শিয়াল। এবার সেখানে যদি তাদের দৈনিক মজুরিগুলো আটকে যায়, বা তারা তো একটা জায়গা থেকে এসে সেই সাইটেই থাকেন, থাকা খাওয়া গোটাটা এই প্রসেসটা তাদের চলে, ফলে অনেকে আত্মীয় স্বজন সহ আসেন, তো ফলে তারা খুব বিপদে পড়ে যাবে। ফলে যেটা প্ল্যান বন্ধ থাকবে থাকুক, বাট এই শ্রমিকদের দিকটা একটু দেখতে হবে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ মেন্টালিটিতে এটাকে দেখছেন। উনি একটি মানে ইনস্ট্যান্ট একটা স্টেপের কথাও বলেছেন, কিন্তু আমি সেটা আপনাদের বলছি না, কারণ ওটা ওনার সঙ্গে আমার কথা হয়েছে এবং উনি প্রশাসনিকভাবে কি কি স্টেপ নিচ্ছেন সেটা না দেখে, কিন্তু আমার মনে হয়েছে উনি অত্যন্ত মানবিক দিক থেকে এই শ্রমিকদের বিষয়টা দেখেছেন। তারা মুখ্যমন্ত্রীর ব্যক্তি হিসেবে যে অভিযোগ সেটা কি আপনি করবেন? তাছাড়াও যে বাক্যগুলো আজকে উনি বলেছেন, যেমন হচ্ছে কলকাতাকে মৃত্যু ভূমিতে আপনারা পরিণত করেছেন, এগুলো তো রাজনৈতিক। উনি যখন একটি রাজনৈতিক দলের, ওনার দল আমাদের হারিয়ে ওনারা মুখ্যমন্ত্রী হয়েছেন, ফলে ওনারা আমাদের দিকে রাজনৈতিক অভিযোগ করবেন। আমরাও নিশ্চিতভাবে বলবো কলকাতা অনেক উন্নতি হয়েছে, নিশ্চয়ই দুর্ঘটনা কাম্য নয়, কিন্তু কলকাতা শহর যে আগের থেকে অনেক সুন্দর, অনেক উন্নতি হয়েছে সেটা তো আপনারা মানে কলকাতা শহরে ঢোকার পথগুলো থেকেই আপনারা দেখতে পান, আপনারা সবাই মিলে আমরা বুঝতে পারি। তার মানে কি সব কাজ নিখুঁত হয়ে গেছে, বা সেখানে কোনো অবৈধ বা বেআইনি বা অনৈতিক কিছু নেই? একবারও বলছি না। আবার অন্য রাজ্যে যেখানে বিজেপি আছে সেখানে বাড়ি ভেঙে পড়ছে না, ব্রিজ ভেঙে পড়ছে না। গুজরাটে তো পরপর ব্রিজ ভেঙে পড়েছে, হ্যাঁ এয়ারপোর্ট, তো এগুলো ওখানে বিপর্যয় হচ্ছে না। তো সুতরাং উনি ওখানে মুখ্যমন্ত্রী, তিনি রাজনৈতিক আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সরকারকে, আমরা রাজনৈতিকভাবেই তার জবাব দিয়ে আমাদের লজিক আমরা প্রতিষ্ঠা করছি। তৃণমূল কংগ্রেসের 3টে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, বিভিন্ন নম্বর পুলিশ কমিশনার যে সাইবার সেল বলছে যে সেখান থেকে প্রচুর ইলিগাল ট্রানজাকশন হচ্ছে। আমি একেবারেই আমরা বলতে পারবো না, কারণ তৃণমূলের তহবিল, তৃণমূলের কোষাগার, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট এগুলো আমাদের জুরিসডিকশনেও ছিল না, বলতেও পারবো না। এটা যেহেতু আইনের ব্যবস্থা হচ্ছে সেটা আইনে হবে, এবং দল যদি এ বিষয়ে যথাযথভাবে যা বলার। আর একটা বিষয় হচ্ছে যে একটা দল 98 থেকে এতজন এমএলএ, এমপি, কাউন্সিলর, এত কর্মী, এত পদাধিকারী, তাদেরও কন্ট্রিবিউশন আছে, রক্ত জল করে তারা দলটা করেছেন, অনেক চাঁদা দিয়েছেন। আমারও তো
আরো অনেক 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 এমএলএ আমারও চাঁদা দেওয়া আছে, সবার দেওয়া আছে। তাহলে দলের তহবিল থাকবে না তো? বিজেপির তহবিল নেই? আমাদের দলের তহবিল আমরা যেটুকু জানি সেটা অডিটেড লিগাল ব্যাংকে আছে। এবার সেখান থেকে কারোর যদি কোনো অসুবিধা মনে হয়, যারা কনসার্ন ব্যক্তি তাদের মানে যারা জমা দিয়েছেন বা দেখেছেন তারা বলতে পারবেন, আমরা বলতে পারবো। আজকে বিধানসভার ভেতরে দেখলাম বিতর্ক যে কথা যেটা ইউজ করছি, বোঝাই যাচ্ছিল যে টার্গেটটা কোন দিকে। আপনাকে কি বেশি ভালোবাসছে? যেমন ঋতু বেসিক্যালি একটা বালিশ চাটা মাল, বালিশ চাটা মাল। হ্যাঁ, ওই জিপ টিপ বের করে কোন মহিলাকে কি ভিডিও পাঠাচ্ছিল, এখন একটা বেইমান। কদিন আগে দেখেছেন তো, কদিন আগে বলছি আমার উলুবেড়িয়ার মানুষ আপনাদের সেবায় উৎসর্গ করব আমি, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মধ্যে রং পাল্টানো, এ তো গিরগিটিও লজ্জা পাবে। মানে টিপিক্যাল বোকা ছেলে, একদম টিপিক্যাল খারাপ ছেলে। তো সুতরাং এখন সেইখানে দাঁড়িয়ে একটা বালিশ চাটা মাল, আমি ওকে এক্সপোজ করছি, সেই জন্য গায়ে জ্বলছে। কি করবে ও আমার দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আর কি করবে ওকে বলছি তো, এই ঋতু তুই একটা বালিশ চাটা মাল, যা তোর ক্ষমতা থাকলে তুই আমার নামে মানহানি মামলা কর। তো করুক, আমি কোর্টে বুঝবো ওকে। ও সহ্য করতে পারছে না, আমি তো প্রকাশ্যে বলছি, হাউসের মধ্যে বলেছি। আকারে ইঙ্গিতে কি বলছে, আমার লুকোনোর কোনো ব্যাপার নেই। আমি সেরা প্রোগ্রাম করতাম, ওইটা তখন টিআরপিতে সব থেকে বেশি সেরা ছিল। ওর মধ্যে কোনো দুর্নীতি নেই, সেটা পুলিশও বলে দিয়েছে, সিবিআইও বলে দিয়েছে, ইডিও বলে দিয়েছে। আর ও টাকা আমার টাকাও না। অনেক গেম শো হয়, অমিতাভ বচ্চনও গেম শো করে, ওইসব কথা বলে তুলতে পারছে না, চলছে। আর ওর সঙ্গে যারা আছে ও বুঝতে পারছে ভাইব্রেশন অন্য, ভাইব্রেশন অন্য। বিজেপির চটি চেটে থাকতে পারবে না, চটি চাটা তো ও তো বিজেপির চটি চাটছে। স্পিকারের স্নেহধন্য হয়ে ওখানে দল তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য ওকে ওখানে বসিয়েছে, যাতে শান্তিতে স্পিকার সাহেব সব চালাতে পারে। তো বিজেপিকে ধরে বসেছে, ও আবার বিরোধী দলনেতা নেই, একটা বালিশ চাটা মাল। রায় বালুরঘাটের এফআইআর নেম, আমাদের ও তো কৃতজ্ঞ থাকা উচিত। সিপিএম যখন ওকে 3টে লাথি মেরে বার করে দিয়েছে, তখন এই তৃণমূল ওকে মানে কোনোভাবে জায়গা দিয়েছে, সেখান থেকে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এত বড় অকৃতজ্ঞ যে তৃণমূল ওকে প্রতিষ্ঠা দিয়েছে, কমিটি দিয়েছে, পদ দিয়েছে, রাজ্যসভা দিয়েছে। এখানে দেখছেন, এখানে বড় বড় কথা বলছে। এটা যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে, আপনি দেখতেন ও ক্যাবিনেটে রয়েছে, আমরা সব বাইরে রয়েছি। ফলে এইসব ধান্দাবাজ ওর কি হয়েছে, ও আমার যা বলার যা পারে বলুক। ঋতু আইডিয়াল বোকা ছেলে, আইডিয়াল খারাপ ছেলে, এবং ঋতু হচ্ছে বালিশ চাটা মাল, নারী নির্যাতনের অভিযোগ। এবং তাকে যারা বিজেপির থেকে ওর সঙ্গে কেউ নেই, যারা যাচ্ছে তারা এইটা ভেবে গেছিল বা যাচ্ছে যে ও যেহেতু বিজেপির দয়ায় গেছে, বিজেপির গ্যারেজে দাঁড়িয়ে বিজেপির নেতাদের বাড়িতে গিয়ে, ফলে ওর সঙ্গে থাকলে হয়তো ওই পুলিশ টুলিশগুলো একটু কম হলো। যারা গেছে ওখানে না, তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তাদের এলাকার লোক এখন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। সব শুদ্ধ নিয়ে মুখ্যমন্ত্রীকে ফাইল শুদ্ধ দেবো, নিন এবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আর ঋতু দেখবে আর চলবে, লুচির মতো খুলবে। ওর আছে কি একবার বলুন না, উলুবেড়িয়ায় একা যেতে, কেন্দ্রে যেতে বলুন না একবার। আমি তো এখন আমার কেন্দ্রে যাবো কর্মী সভা করতে, বৃষ্টি হচ্ছে হয়তো ডেফার করতে হবে, বাট যেতে বলুন। আমি তো ঘুরে বেড়াচ্ছি। আজকেও শুনলেন মাননীয় অর্থমন্ত্রী বললেন কুণালবাবু কিছু ভালো প্রস্তাব দিয়েছেন, সব ডিপার্টমেন্টে সেগুলো পাঠাচ্ছি। আমরা সব রকম কাজ করছি, এলাকার কাজ করছি, এলাকার প্রজেক্ট নিচ্ছি, এলাকার ঘুরছি। বলুন না একবার, শুধু বিজেপি নেতাদের বাড়ি বাড়ি ঘুরে। টিপিক্যাল বোকা ছেলে, একদম মানে বিজেপি নেতাদের ঘুরে ঘুরে যাচ্ছে। একবার এলাকায় যাক না, একটা ঘোষণা করে ফেসবুক দিয়ে যে আমি পূর্ব উলুবেড়িয়ায়, আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি ওখানে এই কর্মসূচিটা করতে যাচ্ছি। মানুষের রায় নিক, ওর এই সমস্ত কিছু মানুষ নিচ্ছে কি নিচ্ছে না, যাবে যেখানে ছেলে, খারাপ ছেলে।
দল বদলু বেঈমান, বালিশ চাটা, ধর্ষণের আসামি, তো তাকে আর কি বলবো? देखिए वो चीफ मिनिस्टर का स्टेटमेंट में तारातला में जो इंसिडेंट हुआ है, एक्सीडेंट हुआ है, बहुत बुरा हुआ है, बहुत बुरा हुआ है। और ऑनरेबल चीफ मिनिस्टर जो टफ स्टैंड लिया है और स्टेटमेंट किया है, हम लोग फुल सपोर्ट कर रहे हैं। लेकिन सिर्फ वो थोड़ा 4-5 आदमी अरेस्ट होंगे और ऊपर वाला का सब बड़ा बड़ा पोस्ट में जो था वो अरेस्ट नहीं होंगे, ऐसे नहीं चलेगा। चीफ मिनिस्टर बोला है ये एक्स मेयर का साइन है, हम किसी को नहीं छोड़ेंगे। अगर वी डोंट नो वेदर ये हैज एनी कनेक्शन और नॉट, लेकिन जब चीफ मिनिस्टर बोला है, चीफ मिनिस्टर खुद बोला है जे ये साइन है, तो आप अरेस्ट कीजिए। आप सिर्फ पॉलिटिकल दबाव के लिए यूज मत कीजिए ऐसा डॉक्यूमेंट। अगर कुछ गलत किया है तो अरेस्ट कीजिए। वो कौन काली है, अरेस्ट कीजिए। आप बोल रहे हैं ये क्या काली को अरेस्ट करने से सब पता चला जाएगा, तो अरेस्ट कीजिए, कौन मना किया है। लेकिन आप सिर्फ नीचे का 4 लोगों को अरेस्ट कर लेंगे और जो बड़ा नेता है और एमएलए है उसको दबाव देकर वो बालिश चाटा वो कैंप में भेज देंगे, ऐसा ये पॉलिटिक्स मत कीजिए। और उसका स्टेटमेंट जो है शुभेंदु अधिकारी जी का, उसको हम लोग सपोर्ट कर रहे हैं। लेकिन दादा जो पूर्व मेयर है उनका कहना है कि इससे मेरा कोई लेना देना नहीं है, जो कि हर डिपार्टमेंट में काम करता है। देखिए, we also don't know whether he is connected badly or not. जो बोला है चीफ मिनिस्टर बोला है। अगर चीफ मिनिस्टर उसका सिग्नेचर हाउस में दिखाया, शो किया, अगर वो गलत नहीं है तो शो नहीं करना चाहिए, और अगर गलत है तो अरेस्ट करना चाहिए। अगर गलत है तो अरेस्ट कीजिए, लेकिन शो करके दबाव डाल के वो ब्रेक अवे ग्रुप में भेज देना, ये पॉलिटिक्स मत कीजिए। दादा एमईए क्लैरिफाई किया है कि नहीं है क्या? वो इंडियन डॉक्यूमेंट का मान्यता नहीं दिया जाएगा, ऐसा एमईए ने क्लैरिफाई किया है। तो पासपोर्ट तो डॉक्यूमेंट होना ही चाहिए। पासपोर्ट कैसे होता है? पासपोर्ट पूरा डॉक्यूमेंट वेरिफिकेशन के बाद पासपोर्ट होता है, तो पासपोर्ट तो जरूर एक डॉक्यूमेंट वो तो कंसीडर होना चाहिए। एमईए नहीं कर रही ये तो उसका फैक्ट हो रहा है, ये तो पासपोर्ट तो इशू करते हैं, नहीं इशू करते हैं, तो पुलिस वेरिफिकेशन के बाद ही तो इशू करता है। वो आदमी यहाँ का रहने वाला ओरिजिनल आदमी है या नहीं है, ये तो पूरा क्रॉस चेक करने के बाद ही पासपोर्ट इशू होता है, और इशू भी एमईए करते हैं। क्या प्रॉब्लम है? थैंक यू।